ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? মন দিয়ে পড়াশুনো করছো তো? এক্সাম নিয়ে টেনশন করছো না তো? তোমরা কিন্তু অনেক পড়াশুনো করেছো অ্যান্ড এক্সাম তোমাদের ভালোই হবে, তাই অযথা টেনশন একদম করো না। যে কয়েকটা দিন রয়েছে ভালো করে রিভিশন দাও, দেখবে তোমাদের নিশ্চয়ই পরীক্ষা ভালো হবে। আমরা শুরু করেছিলাম লাস্ট মিনিট রিভিশন সিরিজ, যেখানে আমরা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি। এবং আজকের আমাদের টপিক হলো মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি খুব একটা কঠিন সাবজেক্ট নয়, এবং যদি তোমরা ঠিকঠাক মতো রিভিশন দিতে পারো তাহলে কিন্তু এখান থেকে কোশ্চেন অ্যান্সার অবশ্যই করতে পারবে। আমাদের চ্যানেলে একটি ফ্রি মক টেস্ট সিরিজ চলছে, যেখানে আমরা সাবজেক্ট ওয়াইজ টেস্টের সাথে সাথে অল সাবজেক্টিভ টেস্টও নিচ্ছি। তাই তোমরা যারা মক টেস্ট দিতে চাও বা প্র্যাকটিস করতে চাও, তোমরা কিন্তু আমাদের চ্যানেলে জয়েন করতে পারো। এছাড়াও আমাদের ডেলি এমসিকিউ প্র্যাকটিস করারও একটি চ্যানেল রয়েছে, তোমরা ওখানেও জয়েন করতে পারো। এই এক্সামগুলো তোমাদের টাইম ম্যানেজমেন্ট করতে এবং কনফিডেন্স গ্রো করতে হেল্প করবে, তাই তোমরা যারা এখানে জয়েন করতে চাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে জয়েন করে নাও। চলো তবে আজকের টপিক শুরু করা যাক। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মাইক্রোবায়োলজি? ফাদার অফ মাইক্রোবায়োলজি কাকে বলা হয়? রবার্ট কচ, লুই পাস্তুর, জেন নলসন অ্যান্ড জন স্নো। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, এবং আমি যে কোশ্চেনগুলো বলছি তার সাথে সাথে অ্যান্সার যেটা হবে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা সেটা নোট করো, তাহলে টোটাল ভিডিও শেষে তোমরা কতগুলো রাইট অ্যান্সার করতে পারলে তোমাদের সেটা প্র্যাকটিসও হয়ে যাবে। তাহলে বলো, ফাদার অফ মাইক্রোবায়োলজি কাকে বলা হয়? ফাদার অফ মাইক্রোলজি বলা হয় লুই পাস্তুরকে। যদি কোশ্চেন থাকতো ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি তাহলে কি হতো? সেটাও হতো, কিন্তু লুই পাস্তুর। আর দেখো, ফাদার অফ ব্যাকটেরিওলজি কাকে বলা হচ্ছে? রবার্ট কচ। ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি বলা হচ্ছে জোসেফ লিস্টার। ফাদার অফ কেমোথেরাপি পল এলরিচ। ফাদার অফ ইমিউনোলজি এডওয়ার্ড জেনার। অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ স্টেরিলাইজেশন টেকনিক হচ্ছে লুই পাস্তুর। ইমিউনোলজি বা ভ্যাকসিন, ভ্যাকসিন ফার্স্ট করেছিলেন আমাদের এডওয়ার্ড জেনার। আর একটা রয়েছে আমাদের জার্ম থিওরি। জার্ম থিওরি কে দিয়েছেন? জার্ম থিওরি প্রপোজ করেছিলেন আমাদের লুই পাস্তুর, এবং সেটাকে প্রুভ করেছেন রবার্ট কচ। জার্ম থিওরি। তাহলে এই চারটা তোমরা একটু মুখস্থ করে নিও, এখান থেকে কিন্তু একটা আধটা কোশ্চেন আসে এক্সামে। নেক্সট চলো, হু ডেভেলপ দ্য মাইক্রোস্কোপ ফার্স্ট টাইম? তাহলে মাইক্রোস্কোপ ফার্স্ট কে ডেভেলপ করেছে? জেমস প্যাজেট, নালেন রাস্কাম, অ্যান্টনি ভ্যান লিউয়েনহোক, কিটচার। তাহলে মাইক্রোস্কোপ ফার্স্ট টাইম কে করেছেন? অ্যান্সার হবে অপশন সি, অ্যান্টনি ভ্যান লিউয়েনহোক। অ্যান্ড এখানে যদি কোশ্চেন থাকতো হু ডেভেলপ দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ ফার্স্ট টাইম, তাহলে অ্যান্সার হতো নালেন রাস্কাম। নালেন রাস্কাম আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ ইনভেন্ট করেছেন। ইলেকট্রন মাইক্রোস্কোপ। নামগুলো একটুখানি মনে রাখতে হবে, মাইক্রোবায়োলজিতে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ব্যাকটেরিয়া হুইচ গ্রো ওয়েস্ট বিটুইন 20 ডিগ্রি সেন্টিগ্রেড টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর কল্ড। তাহলে যে সমস্ত ব্যাকটেরিয়া 20 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বেস্ট গ্রো করে তাদেরকে কি বলা হয়? থার্মোফিলিক, হাইপারথার্মোফিলিক, সাইকোফিলিক, মেসোফিলিক। অ্যান্সারটা তোমরা লেখো, আমি বাকিগুলো তোমাদের বলে দিই। থার্মোফিলিক ব্যাকটেরিয়া কাদের বলা হয়? That mostly inhabit hot springs, live and survive in temperature above 70 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়া 70 ডিগ্রি টেম্পারেচারের ওপরে ভালোভাবে থাকে এবং গ্রো করে তাদেরকে বলা হচ্ছে থার্মোফিলিক ব্যাকটেরিয়া। হাইপারথার্মোফিলিক কাদেরকে বলা হচ্ছে? That thrives in extremely hot environment from 60 ডিগ্রি সেন্টিগ্রেড upwards. An optimal temperature for the existence of hyperthermophiles is often above 80 ডিগ্রি। তাহলে যখন ব্যাকটেরিয়া অ্যাবভ 70 ডিগ্রিতে যাচ্ছে তখন তাকে থার্মোফিলিক ব্যাকটেরিয়া বলছে, এবং যখন সেটা অ্যাবভ 80 ডিগ্রিতে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে হাইপার থার্মোফিলিক ব্যাকটেরিয়া। তার মানে এরা হচ্ছে যে আমার হিট লাভিং বা হট লাভিং ব্যাকটেরিয়া। আর সাইকোফাইলস কাদেরকে বলা হচ্ছে? লিটারেলি মিনিং কোল্ড লাভিং, যারা ঠান্ডা পছন্দ করে। Are organisms adapted to grow at low temperatures, having an optimum growth temperature of less than 15 degrees centigrade and a maximum growth temperature of less than 20 degrees centigrade? তাহলে 20 ডিগ্রির উপরে টেম্পারেচার হয়ে গেলে কিন্তু সাইকোফিলিক ব্যাকটেরিয়ারা সার্ভাইভ করতে পারবে না। এরা 15 থেকে 20 ডিগ্রি, মানে তার থেকে কম টেম্পারেচারে কিন্তু ভালোভাবে থাকতে পারে। তার এখানে ছিল আমার 20 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তাহলে কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে অপশন ডি, মেসোফিলিক ব্যাকটেরিয়া। যে এরা হচ্ছে যে মিডিয়াম টেম্পারেচারে 20 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে নর্মালি থাকতে পারে। ক্লিয়ার হলো? নেক্সট চলো, দ্য স্টেনিং টেকনিক হুইচ গিভস আ ডিফারেন্ট কালার টু ডিফারেন্ট ব্যাকটেরিয়া ইজ কল্ড। তাহলে ডিফারেন্ট ব্যাকটেরিয়ার জন্য ডিফারেন্ট কালার যখন দিচ্ছে সেই স্টেনিং টেকনিকে কি বলা হয়?
অপশন দেখো কি কি রয়েছে, ডিফারেন্সিয়াল স্টেনিং, সিম্পল স্টেনিং, স্পেশাল স্টেনিং, অল অফ দ্য অ্যাবভ। ডিফারেন্ট কালার যখন ডিফারেন্ট ব্যাকটেরিয়ার জন্য দেবে তখন সেখানে স্টেনিং টেকনিকে বলা হবে ডিফারেন্সিয়াল স্টেনিং। সিম্পল স্টেনিং কখন, যখন একটা ব্যাকটেরিয়ার জন্য একটা কালার তখন সেটাকে সিম্পল স্টেনিং বলছে। স্পেশাল স্টেনিং কোনগুলো, যেগুলো পার্টিকুলার ব্যাকটেরিয়ার জন্য তৈরি করা হয়েছে যে সমস্ত স্টেনগুলো সেগুলোকে স্পেশাল স্টেনিং বলা হয়। নেক্সট, a special medium inhibits self-destruction and multiplication of microbes but maintains a status quo condition. These are the properties of which medium? তাহলে একটা মিডিয়াম যেটা হচ্ছে তোমার সেলফ ডিস্ট্রাকশনকে ইনহিবিট করছে অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ মাইক্রোবসটাকেও ইনহিবিট করছে, কিন্তু স্টেটাস কিউ মেনটেন করছে, তাদেরকে এই প্রপার্টিসটাকে, দিজ আর প্রপার্টিস অফ হুইচ মিডিয়াম, এই ধরনের মিডিয়ামটা কোন মিডিয়ামটা। তাহলে স্টেটাস কিউ মানে কি বোঝায়? স্টেটাস কিউ বলতে বোঝায় যেখানটায় কোনো রকম চেঞ্জ ছাড়া ব্যাকটেরিয়া থাকতে পারবে। মানে ব্যাকটেরিয়াকে যদি আমি এমনি ফেলে রেখে দিই তাহলে হয় সেটা গ্রো করবে, আদারওয়াইজ সেটা মারা যাবে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। কিন্তু এই মিডিয়াম যখন আমি মিডিয়ামের মধ্যে রাখবো তখন সেল ডিস্ট্রাকশনটাও হবে না এবং মাল্টিপ্লিকেশনও হবে না, তাহলে একটা স্ট্যাগনেন্ট কন্ডিশন সে মেনটেন করবে। সেটা তাহলে কোন মিডিয়াম? এনরিচমেন্ট মিডিয়াম, ট্রান্সপোর্ট মিডিয়াম, ডিফারেন্সিয়াল মিডিয়াম, সিলেক্টিভ মিডিয়াম। কি হবে অ্যান্সার বলো তো? এটা হবে আমার ট্রান্সপোর্ট মিডিয়াম। কেন হবে ট্রান্সপোর্ট মিডিয়াম? ধরো তুমি একটা ব্যাকটেরিয়া মানে একটা ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে কিনা সেটা চেক করার জন্য তুমি একটা স্যাম্পেল কালেকশন করেছো। এবার সেই স্যাম্পেল কালেকশন করে তুমি যখন কোথাও নিয়ে যাচ্ছ বা স্যাম্পেল কালেকশন করে তুমি রেখে দিয়েছো, তাহলে সেই স্যাম্পেলের ব্যাকটেরিয়া হয় গ্রো করতে পারে বা ডেথ হয়ে যেতে পারে, ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে। তাহলে সেইটাকে যদি আমি অ্যাজ ইট ইজ রাখার জন্য আমাকে একটা মিডিয়াম ইউজ করতে হবে যাতে কিনা ব্যাকটেরিয়াটার টোটাল যে লোড বা কাউন্ট যেটা ছিল সেটা আমরা পাই। সেটার জন্য আমরা যে মিডিয়ামটা ইউজ করি সেটা হচ্ছে আমার ট্রান্সপোর্ট মিডিয়াম, যেখানে কিনা আমার ব্যাকটেরিয়া বা মাইক্রোবস গুলো ডিস্ট্রাকশনও করবে না এবং মাল্টিপ্লিকেশনও হবে না এবং একটা স্টেটাস কিউ মেনটেন করবে। তাহলে এটা হলো আমার ট্রান্সপোর্ট মিডিয়াম। এটা মেনলি বাফার মিডিয়াম হয়। এটা হচ্ছে আমার বাফার মিডিয়াম এবং এটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেট, পেপটোন এবং অন্যান্য নিউট্রিয়েন্ট এগুলো দিয়ে তৈরি করা হয়। আর মানে মোস্টলি যেটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে অ্যামাইজ মিডিয়াম, মোস্ট কমনলি ইউজ করা হয়। আর কি রয়েছে? এনরিচমেন্ট মিডিয়াম, ডিফারেন্সিয়াল মিডিয়াম আর সিলেক্টিভ মিডিয়াম, এগুলো একটু বলে দিই। এনরিচমেন্ট মিডিয়াম কি? এনকারেজেস দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম, অর্থাৎ মাইক্রো অর্গানিজমের গ্রোথটাকে করছে। ইট ইনহিবিটস দ্য গ্রোথ অফ আনওয়ান্টেড ব্যাকটেরিয়া, এবং তোমার একটা পার্টিকুলার যে মাইক্রো অর্গানিজম আছে তার গ্রোথ করছে এবং অন্যান্য যে আনওয়ান্টেড যে ব্যাকটেরিয়া আছে তার গ্রোথটাকে ইনহিবিট করছে। ব্লাড agar, চকলেট agar, লোফার্স সিরাম আর এক্সাম্পলস অফ এনরিচমেন্ট মিডিয়াম। তাহলে এনরিচমেন্ট মিডিয়ামের এক্সাম্পল কি হলো? ব্লাড agar, চকলেট agar, লোফার্স সিরাম। ওকে। A differential medium provides visibility of the specific biochemical process among bacteria, অর্থাৎ ডিফারেন্সিয়াল মিডিয়ামে কি হয়, একটু আগেই আমি যেটা ডিফারেন্সিয়াল স্টেনিং বলছিলাম যে তোমার হয়তো অনেক রকমের ব্যাকটেরিয়া রয়েছে, তুমি একটা কালার দিয়ে দিলে সেইখানে ওই ব্যাকটেরিয়াটা আলাদা কালার নিয়ে নিল। এবং ডিফারেন্সিয়াল মিডিয়ামে কি হয়, তুমি যখন একটা পার্টিকুলার মিডিয়ামের মধ্যে রাখবে সেখানে একটা পার্টিকুলার ব্যাকটেরিয়ার গ্রোথ হবে বা তুমি সেটা একটা স্পেসিফিক বায়োকেমিক্যাল চেঞ্জ হবে যেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে, সেটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল মিডিয়াম। এক্সাম্পল কি? ব্লাড agar ইজ অলসো এন এক্সাম্পল অফ ডিফারেন্সিয়াল মিডিয়াম। তাহলে ব্লাড agar আমার ডিফারেন্সিয়াল মিডিয়াম হিসেবেও কাজ করছে এবং এনরিচমেন্ট মিডিয়াম হিসেবেও কাজ করছে। A selective medium allows one microbe to grow and inhibit the growth of another. সিলেক্টিভ মিডিয়ামের মধ্যে কি হচ্ছে, এখানেও তোমার একটা মাইক্রোবের গ্রো হচ্ছে এবং আরেকটা মাইক্রোবের ক্ষেত্রে গ্রোটাকে সে ইনহিবিট করছে। ম্যাকনকিস agar ইজ অ্যান এক্সাম্পল অফ আ সিলেক্টিভ মিডিয়াম। তাহলে ম্যাকনকিস agar হচ্ছে যে আমার সিলেক্টিভ মিডিয়ার একটা এক্সাম্পল। তাহলে এক্সাম্পল গুলো একটুখানি মনে রেখো তোমরা, ব্লাড agar, চকলেট agar, লোফার্স সিরাম এগুলো হলো আমার এনরিচমেন্ট। ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে ব্লাড agar হলো আর ম্যাকনকিস agar হলো সিলেক্টিভ মিডিয়ামের ক্ষেত্রে। আর এখানটা ট্রান্সফার মিডিয়াম আমি বললাম অ্যামাইজ মিডিয়াম হচ্ছে আমার ট্রান্সফার মিডিয়াম হিসেবে ইউজ হয়, যেটা একটা কিনা বাফার মিডিয়াম। এবং এই বাফার মিডিয়ামের মধ্যে কার্বোহাইড্রেট, পেপটোন এবং অন্যান্য নিউট্রিয়েন্টও থাকে। এগুলো মেনলি স্যাম্পেল প্রিজার্ভ করার ক্ষেত্রে কাজে লাগে। ট্রান্সপোর্ট মিডিয়ামটা মেনলি আমাদের কাজে লাগছে স্যাম্পেল প্রিজার্ভ করার জন্য। ক্লিয়ার? নেক্সট চলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফাংশন অফ ক্যাপসুল ইন ব্যাকটেরিয়া? তাহলে ব্যাকটেরিয়াতে যে ক্যাপসুল থাকে তার ফাংশন কি? enables adherence to surface, protection against phagocytosis, prevents desiccation and provides nutrients, all of the above.
তাহলে ক্যাপসুল যে থাকে ব্যাকটেরিয়ার মধ্যে তার ফাংশন কি হবে? কোনটা হবে বলো তো অ্যান্সার? অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। কারণ ব্যাকটেরিয়ার যে ক্যাপসুল থাকে সেটা তোমার সার্ফেসের সাথে অ্যাডহেরেন্সেও হেল্প করে, ফ্যাগোসাইটোসিস থেকেও প্রোটেকশন দেয় এবং নিউট্রিয়েন্টসও প্রোভাইড করে থাকে। ওকে। ব্যাকটেরিয়া দ্যাট হ্যাভ ভ্যারিয়েবল শেপস, ব্যাকটেরিয়া উইথ চেঞ্জেবল শেপ আর কল্ড। অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়া নিজেদের শেপ চেঞ্জ করতে পারে তাদেরকে কি বলা হয়? মোনোট্রিকাস, অ্যাম্ফিট্রিকাস, লোফোট্রিকাস, প্লিওমরফিক। দেখো এখানে এই ছবিটা দেখো, এখানে দেখো যার কোনো দিকে কোনো ফ্ল্যাজেলা নেই তাকে বলা হচ্ছে অ্যাট্রিকাস, যার একটা সাইডে ফ্ল্যাজেলা রয়েছে তাকে বলা হচ্ছে মোনোট্রিকাস, এক সাইডে অনেকগুলো ফ্ল্যাজেলা রয়েছে যখন তখন তাকে বলছে লোফোট্রিকাস। অ্যাম্ফিট্রিকাস কি? যখন দুই সাইডের ফ্ল্যাজেলা থাকবে এবং সেটা একটাও হতে পারে বা অনেকগুলো হতে পারে তখন তাকে বলছি আমরা অ্যাম্ফিট্রিকাস। আর পেরিট্রিকাস কাকে বলছি? যখন চারিদিক থেকে ফ্ল্যাজেলা থাকছে তখন তাকে বলছি পেরিট্রিকাস। তাহলে ফ্ল্যাজেলার অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ এটা হলো আমার ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন। মোনোট্রিকাসে একটি থাকে, অ্যাম্ফিট্রিকাসে সিঙ্গেল ফ্ল্যাজেলাম দুটো অপোজিট সাইডে থাকছে, আর হচ্ছে তোমার লোফোট্রিকাসের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট অফ ফ্ল্যাজেলা হুইচ আর প্রেজেন্স অফ মাল্টিপল ফ্ল্যাজেলা অ্যারাইজিং ফ্রম সেম পয়েন্ট অ্যাট আ সেল হলো। আর হচ্ছে তোমার যে সমস্ত ব্যাকটেরিয়া নিজেদের শেপ চেঞ্জ করতে পারে তাদেরকে বলা হয় প্লিওমরফিক ব্যাকটেরিয়া। তাহলে অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, ইনফেকশন অ্যাকোয়ার্ড ডিউরিং দ্য স্টে অফ পেশেন্ট ইন দ্য হসপিটাল ইজ কল্ড। তাহলে হসপিটালে থাকাকালীন পেশেন্টের যে ইনফেকশন হচ্ছে তাকে কি ইনফেকশন বলা হয়? সেকেন্ডারি ইনফেকশন, রি ইনফেকশন, লোকালাইজড ইনফেকশন, নোজোকোমিয়া ইনফেকশন। সবাই জানো এই অ্যান্সারটা ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে হসপিটালে থাকাকালীন যে ইনফেকশন হয় তাকে আমরা বলি নোজোকোমিয়াল ইনফেকশন। অর্থাৎ হসপিটালে অ্যাডমিশনের 48 আওয়ার্স পরে মধ্যে যখন কোনো ইনফেকশন ডেভেলপ হয় পেশেন্টের মধ্যে তখন আমরা তাকে বলি নোজোকোমিয়াল ইনফেকশন, যেটা আমার হসপিটালে থাকার কারণে পেশেন্টের মধ্যে ডেভেলপ হয়েছে সেটা হচ্ছে আমার নোজোকোমিয়াল ইনফেকশন। সেকেন্ডারি ইনফেকশন কি? পেশেন্টের মধ্যে অলরেডি একটা ইনফেকশন রয়েছে এবং তারপরে আবার একটা কোনো ইনফেকশন হলো তখন সেটাকে আমরা বলি সেকেন্ডারি ইনফেকশন। আর লোকালাইজ ইনফেকশনের মধ্যে যেখানে পেশেন্টের কোনো উন্ড বা ইনফেকশন হচ্ছে সেখানে যখন কোনো ইনফেকশন হচ্ছে তাকে আমরা বলি লোকালাইজ ইনফেকশন। Hospital acquired infections or healthcare associated infection are nosocomially acquired infection that are not present or incubating at the time of admission. অর্থাৎ অ্যাডমিশনের টাইমে পেশেন্টের মধ্যে ছিল না। দিস ইনফেকশন ইনক্লুড, কি কি ইনফেকশন আছে দেখো, ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটাকে কটি বলা হয়, সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাডস্ট্রিম ইনফেকশন, সার্জিক্যাল সাইট ইনফেকশন, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া অ্যান্ড ক্লস্ট্রিডিয়াম ডিফিজিয়াল ইনফেকশন। এগুলোই মেনলি আমাদের হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা নোজোকোমিয়াল ইনফেকশনের মধ্যে পড়ে। ক্লিয়ার? নেক্সট দেখো, the interval between exposure to infection and the appearance of first symptom is called। তাহলে ইনফেকশনে এক্সপোজার এবং তারপরে যখন ফার্স্ট সিমটম অ্যাপিয়ার করছে সেই মাঝখানের সময়টাকে কি বলছে? ইনকিউবেশন পিরিয়ড, ল্যাটেন্ট পিরিয়ড, ইনকিউবেশন, অল অফ দ্য অ্যাবাভ। এখানে একটা ছবি আছে দেখো, এখানে হচ্ছে আমার ইনফেকশন হলো এবং এটা হচ্ছে আমার টাইম। তাহলে এদিকে যদি ইনফেকশন থাকে এদিকে যদি টাইম থাকে তাহলে ইনফেকশনের সাথে এক্সপোজার হওয়ার পরে ডিজিজ প্রোডিউস হওয়ার মাঝের যে সময়টা সেটাকে আমরা বলছি ইনকিউবেশন পিরিয়ড। তারপরে ডিজিজ হলো। আর ল্যাটেন্ট পিরিয়ড কাকে বলবো? ইনকিউবেশন মানে যখন থেকে ইনফেকশন হলো তখন থেকে পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি, অর্থাৎ সেই মানুষটার থেকে যার মধ্যে ডিজিজটা হতে চলেছে তার থেকে যখন সে ডিজিজটা স্প্রেড করবে সেই যে টাইমটা সেটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড। অর্থাৎ ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে কিন্তু ল্যাটেন্ট পিরিয়ডটা পড়ে যাচ্ছে এবং সেটা কিন্তু ইনকিউবেশন পিরিয়ডের থেকে কম হয়। অর্থাৎ কোনো কোনো ডিজিজের ক্ষেত্রে দেখবে যে ডিজিজের সাইন সিমটমস প্রডিউস হওয়ার আগেই কিন্তু সে ইনফেকশাস করে দেয়, অর্থাৎ তার থেকে ডিজিজ ইনফেকশনটা স্প্রেড করে। তাহলে সেটা হচ্ছে আমার ল্যাটেন্ট পিরিয়ড। ক্লিয়ার? তাহলে এখানে অ্যান্সার কি হবে? ইনকিউবেশন পিরিয়ড। এটাও ইজি কোশ্চেন। নেক্সট, when a patient already suffering from an infection acquires another infection from another patient or source is called। অর্থাৎ পেশেন্টের মধ্যে অলরেডি একটা ইনফেকশন ছিল তারপরে সে অন্য একটা পেশেন্টের থেকে আবার একটা ইনফেকশন পেলো, তাহলে সেই সোর্স অফ ইনফেকশন বা সেই ধরনের ইনফেকশনকে আমরা কি বলবো? কন্টাজিয়াস, ক্রনিক ইনফেকশন, ক্রস ইনফেকশন, ল্যাটেন্ট ইনফেকশন। অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে ক্রস ইনফেকশন।
ক্রস ইনফেকশন অর্থাৎ পেশেন্টের মধ্যে অলরেডি একটা ইনফেকশন ছিল, তুমি তাকে আরো একটা মানে তুমি দিলে না বা সে অন্য পেশেন্টের থেকে তার আরো একটা ইনফেকশন হয়ে গেল, তখন তাকে ক্রস ইনফেকশন বলছি। ক্রনিক ইনফেকশন অর্থাৎ যখন পেশেন্টের মধ্যে অনেকদিন ধরে একটা ইনফেকশন রয়েছে তখন তাকে ক্রনিক ইনফেকশন বলে। কন্টাজিয়াস অর্থাৎ যেটা কমিউনিকেবল ডিজিজ বলতে আমরা বুঝি যে একে অন্যের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, যেটা সেটা হচ্ছে কন্টাজিয়াস। আর ল্যাটিন ইনফেকশন, যেটা ল্যাটিন পিরিয়ড বললাম, ল্যাটিন ইনফেকশনটা ওই ধরনেরই। তাহলে এখানটা আমার অ্যান্সার হলো ক্রস ইনফেকশন। নেক্সট, প্রেজেন্স অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড ইজ নোন অ্যাজ। তাহলে ব্লাডের মধ্যে যখন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকবে তখন থেকে কি বলবে? টক্সিমিয়া, সেপ্টিসিমিয়া, ব্যাকটেরিমিয়া, অল অফ দ্য অ্যাবভ। টক্সিমিয়া বলা হয় প্লাসেন্টা প্রিভিয়াকে, তোমাদের আমি আগেও বলেছিলাম। প্লাসেন্টা প্রিভিয়ার আরেক নাম টক্সিমিয়া। সেপ্টিসেমিয়া এবং ব্যাকটেরিয়ার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। যখন দেখবে প্রেজেন্স অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকবে কোশ্চেনে, তখন সেখানে অ্যান্সার হবে ব্যাকটেরিমিয়া। সেপ্টিসেমিয়া কখন হয়? প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া থাকবেই, তার সাথে সেই যে ব্যাকটেরিয়াটা সেটা গ্রোথ হবে এবং সেটা ডিজিজ প্রডিউস করবে বা ব্লাডটাকে টক্সিক করে দেবে, তখন সেটাকে বলা হবে সেপ্টিসেমিয়া। ক্লিয়ার হলো? তাহলে ব্যাকটেরিয়ামিয়া এবং সেপ্টিসেমিয়ার মধ্যে একটা ফাইন লাইন ডিফারেন্স রয়েছে, সেটা কিন্তু তোমরা ভালোভাবে মনে রেখো। ক্লিয়ার? কোশ্চেনের অ্যান্সার যেন ভুল না হয়। নেক্সট চলো। দ্য এবিলিটি অফ আ মাইক্রো অর্গানিজম টু প্রডিউস ডিজিজ ইজ কল্ড। অর্থাৎ কোনো একটা মাইক্রো অর্গানিজমের ডিজিজ প্রডিউস করার যে এবিলিটি, তাকে কি বলা হয়? প্যাথোজেনিসিটি, ইনভেসিভনেস, ইনফেক্টিভিটি, কমিউনিকেবিলিটি। কি হবে অ্যান্সার? কমিউনিকেবিলিটি বলতে আমরা কি বুঝি? কমিউনিকেবিলিটি অর্থাৎ কোয়ালিটি অর স্টেট অফ বিং কেপাবল অফ বিং কমিউনিকেটেড, অর্থাৎ কমিউনিকেট করার যে এবিলিটি, সেটাকেই কমিউনিকেবিলিটি বলছে। ইনফেক্টিভিটি কি? ইনফেক্টিভিটি অর্থাৎ ইনফেকশন করার যে ক্যাপাবিলিটি, সেটাকে ইনফেক্টিভিটি বলছে। ইনভেসিভনেস অর্থাৎ ইনভেড করে ভেতরে প্রবেশ করার যে ক্যাপাবিলিটি, তাকে ইনভেসিভনেস বলতে। আর প্যাথোজেনিসিটি বলতে মাইক্রো অর্গানিজমের যে এবিলিটি টু প্রডিউস ডিজিজ, তাকে বলছে প্যাথোজেনিসিটি। তাহলে অ্যান্সার হবে আমার অপশন এ, প্যাথোজেনিসিটি। Physician induced infections resulting from investigative, therapeutic, and other procedures like surgery is called। অর্থাৎ যেটা আমরা ফিজিশিয়ান ইনডিউসড ইনফেকশন বলি, সেটাকে কি বলা হয়? যেটা আমার ইনভেস্টিগেশনের জন্য হতে পারে বা থেরাপিউটিক কোনো ইঞ্জেকশন দিতে গিয়ে হলো বা কোনো প্রসিডিওর করতে গিয়ে হলো, তখন সেটাকে কি বলে, কোন ইনফেকশন বলে? জেনারেলাইজড ইনফেকশন, সাবক্লিনিক্যাল ইনফেকশন, অ্যাটিপিক্যাল ইনফেকশন, আয়াট্রোজেনিক ইনফেকশন। ফিজিশিয়ান ইনডিউস ইনফেকশনকে আমরা আয়াট্রোজেনিক ইনফেকশন বলি। নেক্সট, সাবক্লিনিক্যাল ইনফেকশন বলতে কি বোঝায়? অ্যান ইলনেস দ্যাট স্টেজ বিলো দ্য সারফেস অফ ক্লিনিক্যাল ইনফেকশন। অর্থাৎ যেই ইনফেকশনটা আমরা কোনোভাবেই ডিটেল করে খুঁজে পাবো না, সেটাকে বলছে সাবক্লিনিক্যাল ইনফেকশন। আর ল্যাটিন ইনফেকশন কাকে বলে? Characterized by the lack of demonstrable infectious virus between episodes of recurrent disease। অর্থাৎ তুমি কোনো রকমের কোনো ইনভেস্টিগেশন করেও যে সমস্ত ভাইরাসকে বা কোনো ইনফেকশনকে ডিটেক্ট করতে পারবে না, সেগুলো হচ্ছে আমার ল্যাটিন ইনফেকশন। ক্রনিক ইনফেকশন কি? The continued presence of infectious virus following the primary infection and may include chronic or recurrent disease। অর্থাৎ প্রাইমারি ইনফেকশনের সাথে সাথে যে সমস্ত ইনফেকশন গুলো রয়ে যাচ্ছে, রিকারেন্ট ডিজিজ প্রডিউস করছে, ক্রনিক্যালি যে ইনফেকশন গুলো প্রেজেন্ট রয়েছে, সেটাকে আমরা বলছি ক্রনিক ইনফেকশন। ক্লিয়ার হলো? A chemical agent that inhibits bacterial growth is called। অর্থাৎ ব্যাকটেরিয়ার গ্রোথকে যে ইনহিবিট করছে সেই সমস্ত এজেন্টকে কি বলছে? ডিসইনফেক্টেন্ট, ব্যাকটেরিওস্ট্যাট, জার্মিসাইড, স্টেরিলিয়েন্ট। তাহলে কি হবে অ্যান্সার বলো? ডিসইনফেক্টেন্ট বলতে আমরা কি বুঝি? যেগুলো ব্যাকটেরিয়াকে কিল করে তাদেরকে ডিসইনফেক্টেন্ট বলা হয়। ব্যাকটেরিওস্টেট বলা হয় যে সমস্ত এজেন্ট যারা কিনা ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিট করে দিচ্ছে। স্ট্যাট অর্থাৎ থামিয়ে দেওয়া আর কি। ব্যাকটেরিওস্ট্যাট অর্থাৎ থামিয়ে দিচ্ছে, ব্যাকটেরিয়ার গ্রোথটাকে থামিয়ে দিচ্ছে যারা, তাদেরকে বলা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাট। জার্মিসাইড বলতে আমরা কি বুঝি? যারা জার্মকে কিল করে তাদেরকে বলা হচ্ছে জার্মিসাইড। আর স্টেরিলিয়ান বলতে আমরা কি বুঝি? স্টেরিলাইজিং, স্টেরিলাইজ করার জন্য যে সমস্ত এজেন্টকে আমরা ইউজ করি তাদেরকে স্টেরিলিয়ান বলা হয়। ক্লিয়ার হলো? নেক্সট চলো। The process by which all pathogenic microorganisms are destroyed but not necessarily their spores is called। অর্থাৎ
যেই প্রসেসের মাধ্যমে মাইক্রো অর্গানিজমগুলো ডিস্ট্রয় করা যায় কিন্তু তাদের স্পোরগুলো ডিস্ট্রয় হয় না, তাদেরকে কি বলা হয়? স্টেরিলাইজেশন, ডিকন্টামিনেশন, ডিসইনফেকশন, অ্যান্টিসেপসিস। তাহলে যেখানে শুধুমাত্র ব্যাকটেরিয়া কিল হয়, তাদের স্পোর কিল হয় না, তাকে বলা হচ্ছে আমার ডিসইনফেকশন। স্টেরিলাইজেশনের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া এবং তাদের স্পোর সমস্তটাই কিল করতে পারি। অ্যান্টিসেপসিস অর্থাৎ অ্যান্টিসেপটিক ইউজ করা যাতে কিনা মাইক্রো অর্গানিজমগুলো ডিজিজ আমার প্রডিউস করতে না পারে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিসেপসিস। ডিকন্টামিনেশন কাকে বলছে? এই যে স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, অ্যান্টিসেপটিস, এই সমস্ত প্রসিডিওর গুলোকে কিন্তু ডিকন্টামিনেশন বলা হয়। অর্থাৎ যেখানটায় আমরা ব্যাকটেরিয়া গুলোকে কিল করছি এবং তাদের ডিজিজ প্রডিউসিং যে ক্যাপাবিলিটি আছে সেটাকে আমরা নষ্ট করে দিচ্ছি, সেটাকেই বলা হচ্ছে আমার ডিকন্টামিনেশন। ক্লিয়ার? নেক্সট হল, which of the following is the most reliable method of sterilization? তাহলে স্টেরিলাইজেশন এর মোস্ট রিলায়েবল মেথড কোনটা? অটোক্লেভ, সানলাইট, ফিল্ট্রেশন, ড্রাইং। এখানটা যে প্রসিডিওর গুলো আছে তার মধ্যে বেস্ট হচ্ছে আমার অটোক্লেভ। নেক্সট, BCG is a live attenuated vaccine, killed vaccine, toxoid, immunoglobulin। BCG কি ধরনের ভ্যাকসিন? BCG হচ্ছে আমার লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। এছাড়াও BCG ছাড়াও লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিনের মধ্যে তোমার রয়েছে মিজলস, মাম্পস, রুবেলা ভ্যাকসিন, MMR ভ্যাকসিন রয়েছে, ইয়েলো ফিভারের ভ্যাকসিন রয়েছে। এগুলো হচ্ছে আমার লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। ওটিপিটিও লাইভ অ্যাটেনুয়েটেড এর মধ্যে দেওয়া হয়। কিল ভ্যাকসিনের মধ্যে রয়েছে IPV ভ্যাকসিন, যেটা আমার ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন, সেটা রয়েছে হচ্ছে র্যাবিস রয়েছে। টক্সয়েড এর মধ্যে যেমন টিটেনাস টক্সয়েড দেওয়া হয়, টিটেনাস টক্সয়েড রয়েছে। এছাড়া তোমার ডিপথেরিয়ার টক্সয়েড রয়েছে, ডিপথেরিয়া। আর ইমিউনোগ্লোবুলিন তো বিভিন্ন রকমের মার্কেট অ্যাভেলেবেল রয়েছে। IgG ইমিউনোগ্লোবুলিন দেওয়া যায়, তারপর বিভিন্ন ডিজিজের ইমিউনোগ্লোবুলিন পাওয়া যায়, সেগুলো হচ্ছে আমার ইমিউনোগ্লোবুলিনের এক্সাম্পল। ওকে, নেক্সট চলো। কালচার মিডিয়া ইজ স্টেরিলাইজড বাই হুইচ অফ দ্য ফলোইং মেথড? তাহলে কালচার মিডিয়া স্টেরিলাইজেশন করবো আমরা কিভাবে? অটোক্লেভিং, হট এয়ার ওভেন, বয়েলিং, আয়োনাইজিং, রেডিয়েশন। কালচার মিডিয়া স্টেরিলাইজ করা হয় অটোক্লেভের মাধ্যমে। অপশন এ হবে রাইট অ্যান্সার। ভিব্রিও কলেরি ইজ টাইপ অফ ব্যাকটেরিয়া। ভিব্রিও কলেরি আমার কি ধরনের ব্যাকটেরিয়া? কোমাশেপ্ট, ব্যাসিলি, ককি, প্লিওমরফিক। প্লিওমরফিক অর্থাৎ যেটা নিজের শেপ চেঞ্জ করতে পারে। ভিব্রিও কলেরির ক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়া হচ্ছে কোমাশেপ্ট। ভিব্রিও কলেরি আমাদের কোমাশেপ্ট ব্যাকটেরিয়া। Which bacteria is known as Klebsiella bacteria? Klebsiella bacteria কাকে বলা হয়? Vibrio cholerae, Neisseria gonorrhoeae, Corynebacterium diphtheria, Clostridium tetani। Klebsiella ব্যাকটেরিয়া বলা হয় Corynebacterium diphtheria, অর্থাৎ যেটা ডিপথেরিয়া প্রডিউসিং সেটা হচ্ছে আমার Klebsiella ব্যাকটেরিয়া। T lymphocytes are involved in humoral or antibody-mediated immunity, cellular or cell-mediated immunity, both of these, they do not produce immunity। তাহলে তোমরা বলো টি লিম্ফোসাইট কি করে? হিউমেরাল ইমিউনিটি করে নাকি সেলুলার ইমিউনিটি করে? টি লিম্ফোসাইট আমাদের সেলুলার ইমিউনিটি করে। আর হিউমেরাল ইমিউনিটিটা কে করে? এটা করে আমাদের বি লিম্ফোসাইট। মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর একটা ভিডিওতে আমার ইমিউনিটি কিন্তু ভালোভাবে ডেসক্রাইব করা আছে, তোমরা দেখতে পারো। নেক্সট, when a person acquires immunity from an infection or disease, this type of immunity is known as, অর্থাৎ কোনো ডিজিজ হওয়ার পরে যে ইমিউনিটি তৈরি হয় বডিতে সেটাকে আমরা কি ইমিউনিটি বলছি? ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি আর আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। একটু ছোট করে তোমাদের বলে দিই, এই চারটেই হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে পড়ছে এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইমিউনিটি, অ্যাকোয়ার্ডের মধ্যে একটা অ্যাক্টিভ এবং আরেকটা হচ্ছে প্যাসিভ, এই দুভাগে আমরা ভাগ করি। এবং অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে আবার দুটো থাকে, একটা হচ্ছে ন্যাচারাল এবং একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি আমরা কখন বলবো? যখন হচ্ছে আমাদের কোনো ডিজিজ হলো, সেখান থেকে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হলো এবং সেখান থেকে আমার বডির মধ্যে একটা প্রোটেকশন হলো, সেটাকে আমরা বলছি অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, হয়ে গেল। আর একটা হচ্ছে আমার অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি।
প্যাসিভ, প্যাসিভ নয় সরি, এটাকে আমি আর্টিফিশিয়াল বলবো। আর্টিফিশিয়াল। অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি কখন বলবো? যখন আমি একটা ভ্যাকসিন দিলাম এবং ভ্যাকসিন দেওয়ার পরে আমার বডিতে ইমিউনিটি তৈরি হলো, তখন হয়ে যাবে সেটা আমার অ্যাক্টিভ আর্টিফিশিয়াল। দুটোতেই আমার বডির মধ্যে কিন্তু অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে, কিন্তু একটা ন্যাচারালি হচ্ছে কারণ ডিজিজ হয়েছে বলে, আরেকটা আমি আর্টিফিশিয়ালি ভ্যাকসিন দিলাম। লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন যদি হয়, সেখানে একটা লাইভ অর্গানিজম আমার বডিতে গেল, সেখান থেকে অ্যান্টিবডি প্রডিউস হলো, সেই জন্য সেটা হয়ে গেল আমার আর্টিফিশিয়াল। ক্লিয়ার হলো? তাহলে অ্যাক্টিভের মধ্যে ন্যাচারাল অ্যাক্টিভ এবং অ্যাক্টিভের মধ্যে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ। এখানে দুটো ছিল, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ আর ন্যাচারাল অ্যাক্টিভ। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আমার ন্যাচারাল অ্যাক্টিভ, কারণ আমার ডিজিজ প্রডিউস হয়েছে। এবারে আসি প্যাসিভে। প্যাসিভ কখন হচ্ছে? প্যাসিভের মধ্যেও কিন্তু দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে আমার ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল কোনটা? যখন হচ্ছে যে আমরা মায়ের থেকে পাচ্ছি, মায়ের থেকে ব্রেস্ট মিল্কের মাধ্যমে আমরা আইজিএ ইমিউনোগ্লোবিউলিন পেয়েছি এবং সেটার মাধ্যমে আমাদের বডিতে কিছু ইমিউনিটি তৈরি হয়েছে, তাহলে সেটা হয়ে গেল আমার প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি, যেটা ন্যাচারাল আমি পেয়েছি, মায়ের থেকে পেয়েছি। আরেকটা হচ্ছে আমার আর্টিফিশিয়াল, সেটা কোনটা? আর্টিফিশিয়াল হয়ে যাবে যখন আমরা সোজাসুজি কোনো গামা গ্লোবিউলিন ইনজেকশন নিচ্ছি বা কোনো মেডিসিনের মাধ্যমে কোনো অ্যান্টিবডি রিসিভ করছি, সেটা হয়ে যাবে আমার আর্টিফিশিয়াল এবং প্যাসিভ ইমিউনিটি। ঠিক আছে, তাহলে যে আমার মেয়েটা আইজিজি ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন লিখতে পারি। তাহলে এই হলো আমার ইমিউনিটির ভাগ। তাহলে ইমিউনিটির মধ্যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটির প্যাসিভ ন্যাচারাল হলো এবং প্যাসিভ আর্টিফিশিয়াল হলো। মনে থাকবে তোমাদের? চলো নেক্সট কোশ্চেন। If two cells are exactly the same, then they are known as, অর্থাৎ যখন দুটো সেল এক্স্যাক্টলি সেম হয় তখন তাদেরকে কি বলা হয়? সিমিলার, আইডেন্টিক্যাল, প্যারেন্টাল, স্পেসিফিক সেল। যখন দুটো সেম টাইপের দেখতে হয় তখন তাদেরকে বলা হয় আইডেন্টিক্যাল। For pasteurization of milk by Holder method, the temperature and time used is, মিল্কের পাস্তুরাইজেশন করা হয় হোল্ডার মেথডে এবং তার ক্ষেত্রে কোন টেম্পারেচার প্রেফারেবল? 72 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 15 মিনিটস, 72 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 5 মিনিটস, 63 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 30 মিনিট, 63 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 15 মিনিটস। হোল্ডার মেথডে আমরা মিল্ক পাস্তুরাইজেশন করি 63 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 30 মিনিটস। অপশন সি হবে রাইট অ্যান্সার। In following, which is not a physical method of sterilization, অর্থাৎ এগুলোর মধ্যে কোনটা স্টেরিলাইজেশনের ফিজিক্যাল মেথড নয়? ময়েস্ট হিট, রেডিয়েশন, ফিল্ট্রেশন, অক্সিডাইজিং এজেন্ট। অ্যান্সার হবে অপশন ডি, অক্সিডাইজিং এজেন্টস। এটা হচ্ছে আমার কেমিক্যাল স্টেরিলাইজেশন। Which method is used for sterilization of glass syringes, test tubes and flasks? অর্থাৎ গ্লাস মেটেরিয়াল, টেস্ট টিউব এগুলো আমরা স্টেরিলাইজ করার জন্য কোন মেথড ইউজ করে থাকি? রেড হিট, হট এয়ার ওভেন, বয়েলিং, ইনসিনারেশন। গ্লাস মেটেরিয়াল স্টেরিলাইজ করার জন্য আমরা হট এয়ার ওভেন ইউজ করি। অপশন বি হবে রাইট অ্যান্সার। ফর ইফেক্টিভ স্টেরিলাইজেশন বাই অটোক্লেভ, টেম্পারেচার শুড বি, তাহলে অটোক্লেভের জন্য টেম্পারেচারটা আমাদের কত প্রয়োজন? 90 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 10 মিনিটস, 121 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 30 মিনিটস, 121 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 5 মিনিটস, 150 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 30 মিনিটস। 121 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 30 মিনিট হবে আমার রাইট অ্যান্সার। মোস্টলি আমাদের অটোক্লেভ যে করা হয় বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, সেগুলো কিন্তু 121 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 30 মিনিট ধরে করা হয় এবং এখানটায় থাকে আমার 15 এলভি প্রেশার। আর যখন হচ্ছে যে আমরা রাবার মেটেরিয়াল স্টেরিলাইজ করি তখন ওটা আমরা 5 থেকে 10 মিনিট করে থাকি। নেক্সট, which of the following is the best method of sterilization for surgical catgut sutures? তাহলে সার্জিক্যাল ক্যাটগাট সুচারের জন্য কোন মেথডে আমরা স্টেরিলাইজেশন করব? অটোক্লেভিং, হাইপোক্লোরাইড সলিউশন, আয়োনাইজিং রেডিয়েশন, ফিল্ট্রেশন। বলো তো কি অ্যান্সার হবে? ক্যাটগাট সুচার, ক্যাটগাট সুচার হচ্ছে আমাদের অ্যাবজর্বেবল সুচার, যেটা কিনা অ্যাবজর্ব হয়ে যায়। তাহলে ক্যাটগাট সুচারকে আমরা যদি অটোক্লেভ করে দিই তাহলে সেখানে কিন্তু ওই টেম্পারেচারে সুচারের যে পোটেনশিয়ালিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য ক্যাটগাটকে আমরা অটোক্লেভ করি না। হাইপোক্লোরাইড সলিউশনে আমরা মেনলি ডিসইনফেকশন করে থাকি, সেখানটা কিন্তু হাইপোক্লোরাইড সলিউশন আমাদের স্টেরিলাইজেশনের জন্য ইউজ হয় না। আয়োনাইজিং রেডিয়েশন আমরা ইউজ করে থাকি সার্জিক্যাল ক্যাটগাটের ক্ষেত্রে, ফিল্ট্রেশন দিয়েও আমরা করি না।
এছাড়াও সার্জিক্যাল ক্যাটগার সুচারের ক্ষেত্রে আমরা আয়োডিন সলিউশনের মধ্যে ওটাকে সাবমার্জ করে রাখতে পারি, মানে আয়োডিন সলিউশনের মধ্যে ডুবিয়ে রেখেও আমরা ক্যাটগার সুচারকে স্টেরিলাইজ করে থাকি। এছাড়াও তোমার ইথিলিন অক্সাইড গ্যাস দিয়ে বা তোমার হচ্ছে ওই হাইড্রোজেন পারঅক্সাইড গ্যাস, এই সমস্ত দিয়েও কিন্তু সার্জিক্যাল ক্যাটগার সুচারের স্টেরিলাইজেশন হয়ে থাকে। ওকে, নেক্সট, হার্ট লাং মেশিন ইজ স্টেরিলাইজড বাই। হার্ট লাং মেশিন আমরা কিভাবে স্টেরিলাইজ করব? ক্লোরিন, ইথিলিন অক্সাইড, হট এয়ার ওভেন, ফেনল। এটা কি হবে বলো তো? হার্ট লাং মেশিন আমরা স্টেরিলাইজ করি ইথিলিন অক্সাইড দিয়ে। অপশন বি হবে রাইট অ্যান্সার। স্টেরিলাইজেশন অফ অপারেশন থিয়েটার ইজ ডান বাই। তাহলে অপারেশন থিয়েটার আমরা কিভাবে স্টেরিলাইজ করব? অটোক্লেভ তো অপারেশন থিয়েটারে করতে পারবো না। আলট্রাভায়োলেট রেডিয়েশন, ইথিলিন অক্সাইড, গামা রেডিয়েশন। অপারেশন থিয়েটার করার জন্য, স্টেরিলাইজ করার জন্য আমরা মেনলি ইউভি রেডিয়েশনটা ইউজ করে থাকি। আলট্রাভায়োলেট রেডিয়েশন দিয়ে আমরা অপারেশন থিয়েটারটাকে স্টেরিলাইজ করি। In following, which test is done to find out susceptibility to scarlet fever? তাহলে স্কারলেট ফিভার ডিটেক্ট করার জন্য আমরা কোন টেস্ট ইউজ করে থাকি? শিক টেস্ট, বিগ টেস্ট, মান্টো টেস্ট অ্যান্ড ওয়াইডাল টেস্ট। স্কারলেট ফিভারের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি বিগ টেস্ট। বাকিগুলো এখানে চারটা দেখো। ইনফেকশাস মনোনিউক্লিওসিস করা হয় পল বোনেট টেস্ট, টিউবারকিউলোসিস দেখা হয় মান্টো টেস্ট দিয়ে, ডিপথেরিয়া করা হচ্ছে শিক টেস্ট, টাইফয়েডের ক্ষেত্রে ওয়াইডাল টেস্ট, সিফিলিসের ক্ষেত্রে ভিডিআরএল টেস্ট, স্কারলেট ফিভারের জন্য ডিক টেস্ট, আর টাইফয়েড ফিভারের জন্য ওয়েল ফেলিক্স রিঅ্যাকশন। ঠিক আছে, মনে থাকবে। এই চারটা মুখস্থ করে নিয়েও বিভিন্ন রকম ডিজিজে দিয়ে দেয় এবং তার সাথে সাথে কি ডায়াগনস্টিক টেস্ট ইউজ করা হয় সেটা কিন্তু কোশ্চেনে আসে। ওকে, নেক্সট, ল্যাপারোস্কোপ অ্যান্ড এন্ডোস্কোপ টিউব ইজ স্টেরিলাইজড বাই হুইচ মেথড? তাহলে ল্যাপারোস্কোপ এবং এন্ডোস্কোপের টিউবগুলোকে আমরা কিভাবে স্টেরিলাইজ করব? অটোক্লেভে দিলে তো ওগুলো সব নষ্ট হয়ে যাবে, বয়েলিংও করা যাবে না। 2% ফরমালিন আর 2% গ্লুটারালডিহাইড, কোনটা ইউজ হবে? ল্যাপারোস্কোপ অ্যান্ড এন্ডোস্কোপ টিউব স্টেরিলাইজ করার জন্য আমরা 2% গ্লুটারালডিহাইড ইউজ করে থাকি। 2% এর পরিবর্তে এখন আমরা 2.45% ইউজ করি, যেটা আমাদের গভর্নমেন্টের সাপ্লাই থাকে। এবং এন্ডোস্কোপের টিউব, ল্যাপারোস্কোপের টিউব বা হচ্ছে তোমার শার্প ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা ইউজ করি সেগুলোও কিন্তু গ্লুটারালডিহাইড সলিউশনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। নেক্সট, ইন ফলোইং হুইচ টেস্ট ইজ নট ইউজড ফর ডায়াগনোসিং সিফিলিস? তাহলে সিফিলিস ডায়াগনোজ করার জন্য কোন টেস্টটা আমরা ইউজ করি না? ওয়াইডাল টেস্ট, ভিডিআরএল টেস্ট, ওয়াশারম্যানসি রিঅ্যাকশন, কাহানস টেস্ট। এখানটায় ওয়াইডাল টেস্টটা আমরা সিফিলিসের জন্য ইউজ করি না। বাকি ভিডিআরএল টেস্ট, ওয়াশারম্যানস রিঅ্যাকশন, কাহানস টেস্ট এগুলো আমরা সিফিলিসের ডায়াগনোসিসের জন্য ইউজ করে থাকি। Demonstration of Negri bodies, inclusion bodies in brain cells is the characteristic diagnostic feature of। তাহলে নেগ্রি বডিজ কোন ডিজিজের ক্ষেত্রে দেখা যায়? পোলিও, র্যাবিস, এনসেফালাইটিস, এইচআইভি ইনফেকশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন বি, র্যাবিস। র্যাবিসের ক্ষেত্রে নেগ্রি বডিজ দেখা যায়। ট্র্যাকোমা ইজ দ্য ইনফেকশন অফ। ট্র্যাকোমা কোথাকার ইনফেকশন? সার্ভিক্স, আই, স্কিন, ট্র্যাকিয়া। কি হবে বলো তো অ্যান্সার? ইজি কোশ্চেন। ট্রাকোমা হচ্ছে আমাদের আই ইনফেকশন। Heat sensitive or labile instruments that are used in surgical procedures can be best sterilized by। তাহলে যেগুলো আমার হিট সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট সেগুলোকে আমরা কিভাবে স্টেরিলাইজ করব? নন আয়োনাইজিং রেডিয়েশন বা ইউভি রেডিয়েশন, আয়োনাইজিং রেডিয়েশন বা গামা রেডিয়েশন, স্টিম স্টেরিলাইজেশন আর ইথিলিন অক্সাইড গ্যাস। মোস্টলি যেটা আমরা ইউজ করি হিট লেবাইল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা ইথিলিন অক্সাইড গ্যাস ইউজ করে থাকি, E2O। Next, sterilization by using ionizing radiations is called as। ionizing radiation দ্বারা যখন স্টেরিলাইজ করব তখন তাকে কি বলা হয়? পাস্চুরাইজেশন, আয়োনাইজেশন, কোল্ড স্টেরিলাইজেশন, টিন্ডালাইজেশন। আয়োনাইজিং রেডিয়েশনের মেথডকে আমরা আরেকভাবে কোল্ড স্টেরিলাইজেশনও বলে থাকি। অপশন সি হবে রাইট অ্যান্সার। হোয়াট ডু ইউ মিন বাই ভিরুলেন্স? ভিরুলেন্স বলতে আমরা কি বুঝি? It is a disease of the intestine, resistance offered by the host against infection, disease producing ability of a microbial stain, heat labile proteins secreted by the bacteria in the host tissues।
তাহলে ভিরুলেন্স বলতে আমরা কি বুঝি? ভিরুলেন্স বলতে আমরা বুঝি ডিজিজ প্রডিউসিং এবিলিটি অফ আ মাইক্রোবিয়াল স্টেন। অপশন সি হলো রাইট অ্যান্সার। ইনোকুলেটিং লুপ ইজ স্টেরিলাইজড বাই। ইনোকুলেটিং লুপ আমরা কিভাবে স্টেরিলাইজ করি? হট এয়ার ওভেন, অটোক্লেভ, ফ্লেমিং, রেডিয়েশন। এখানে ইনোকুলেটিং লুপের জন্য আমরা ফ্লেমিং মেথড ইউজ করে থাকি। অপশন সি হবে রাইট অ্যান্সার। The ability of an organism to induce clinically apparent illness is called। তাহলে যখন কোনো অর্গানিজমের ক্লিনিক্যালি অ্যাপারেন্ট ইলনেস প্রডিউস করার ক্ষমতা থাকবে তখন থেকে কি বলা হবে? প্যাথোজেনিসিটি, ইনফেক্টিভিটি, ভিরুলেন্স, ইটিওলজি। অ্যান্সার কি হবে বলো তো? এটার অ্যান্সার হবে প্যাথোজেনিসিটি। আর ভিরুলেন্স কি বলেছিলাম? ভিরুলেন্স হচ্ছে যে ডিজিজ প্রডিউস করার এবিলিটি, আর এটা হচ্ছে তোমার ইলনেস প্রডিউস করার এবিলিটি। এটাই হচ্ছে তোমার প্যাথোজেনিসিটি এবং ভিরুলেন্সের মধ্যে ডিফারেন্স। ভিরুলেন্স তোমার ডিজিজ প্রডিউস করার এবিলিটি এবং প্যাথোজেনিসিটি হচ্ছে যে ইলনেস প্রডিউস করছে। ক্লিনিক্যালি যে ইলনেস আমরা দেখতে পাচ্ছি সেটা প্রডিউস করার যে এবিলিটি তাকে বলা হচ্ছে প্যাথোজেনিসিটি। ওকে, নেক্সট। হুইচ সেল অ্যাক্টস অ্যাজ আ ফ্যাগোসাইটিক সেল? তাহলে ফ্যাগোসাইটিক সেল হিসেবে কি অ্যাক্ট করে? এরিথ্রোসাইট, থ্রম্বোসাইট, ম্যাক্রোফেজ, আরবিসি। কোনটা হবে? ফ্যাগোসাইটিক সেল হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ। অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট। Autoclaving is an example of chemical agents, biological agents, moist heat, dry heat। কি হবে বলো তো অটোক্লেভ? অটোক্লেভ হচ্ছে আমাদের ময়েস্ট হিট। অটোক্লেভ কিন্তু ড্রাই হিট নয়। হট এয়ার ওভেনে আমরা ড্রাই হিট ইউজ করে থাকি। ওকে। The type of hypersensitivity reaction due to IgE mediated histamine release is called। তাহলে IgE mediated যে হিস্টামিন রিলিজ করা হাইপার সেন্সিটিভিটি সেটাকে আমরা কি রিয়াকশন বলবো? টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। কি হবে বলো অ্যান্সার? এখানে দেখো, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিটাকে আমরা ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটিও বলি এবং এটা উইথিন মিনিটস অফ এক্সপোজার টু অ্যান্টিজেন হচ্ছে। এটাকে অ্যানাফাইল্যাক্সিস রিঅ্যাকশনও বলা হয় এবং এটা হচ্ছে আমার আইজিই মিডিয়েটেড এবং এখানটায় কিন্তু হিস্টামিন কাজ করে। ঠিক আছে, এক্সাম্পল দেখো, আর্টিকেরিয়া, এক্সিমা, হে ফিভার, অ্যাজমা, অ্যাকিউট ডার্মাটাইটিস, অ্যানাফাইল্যাক্টিক শক, এগুলো। টাইপ 2 যেটাকে আমরা সাইটোটক্সিক হাইপারসেন্সিটিভিটিও বলি এবং এখানটায় মেনলি আইজিজি ইমিউনোগ্লোবিউলিন থাকে এবং কখনো কখনো আইজিএম ইনভলভ হয়। এখানটায় তোমার মেনলি কাজ হয় লাইসিস বা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে। এক্সাম্পল কি? ট্রান্সফিউশন রিয়াকশন, যেমন ব্লাড ট্রান্সফিউশন দিলাম এবং তার ফলে রিয়াকশন হলো। হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন অর্থাৎ এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, অ্যাকিউট রিম্যাটিক ফিভার, অ্যাগ্রানিউলোসাইটোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া, গ্রেভস ডিজিজ, মাইস্থেনিয়া গ্রেভিস, ডায়াবেটিস মেলাইটাস, পার্নিসিয়াস অ্যানিমিয়া। এগুলো সব হচ্ছে আমার টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি বা সাইটোটক্সিক হাইপারসেন্সিটিভিটির এক্সাম্পল। টাইপ 3 কোনগুলো? যেটা হচ্ছে আমার ইমিউন কমপ্লেক্স হাইপারসেন্সিটিভিটি এবং এখানটায় আইজিজি এবং আইজিএম দুটোই ইনভলভ থাকছে। এক্সাম্পল দেখো, অ্যানথ্রাস রিঅ্যাকশন, সিরাম সিকনেস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক লুপাস এরিথেমেটাস, অ্যাকিউট গ্রাফট রিজেকশন, এগুলো। টাইপ 4 কোনগুলো? যেটাকে আমরা বলছি ডিলেড বা সেল মেডিয়েটেড হাইপারসেন্সিটিভিটি। এটা হচ্ছে তোমার অকার্স উইদিন আওয়ার্স টু ডেজ। এটা যেমন ইমিডিয়েট ছিল, এটা হলো আমার ডিলেড। এখানটায় হচ্ছে তোমার কোনো অ্যান্টিবডি ইনভলভ থাকে না, বাট ইট ইজ আ সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স, মেনলি টি লিম্ফোসাইট দ্বারা হয়। CD4, CD8 টি সেল এগুলো ইনভলভ থাকে। যেমন হচ্ছে তোমার টিউবারকিউলিন টেস্ট, লেপ্রোমিন টেস্ট, কন্টাক্ট ডার্মাটাইটিস, টিউবারকিউলোসিস, গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন, টাইপ 1 লেপ্রা রিয়েকশন, গ্রাফট রিজেকশন, এগুলো হচ্ছে আমার টাইপ 4 হাইপারসেন্সিটিভিটি। তোমরা মেনলি মনে রাখবে যে কোন হাইপারসেন্সিটিভিটিতে কোন ইমিউনোগ্লোবুলিন ইনভলভ হচ্ছে এবং এক্সাম্পল কয়েকটা মনে রাখার চেষ্টা করুন। ওকে, তাহলে এখানে আমার কি ছিল? আইজিই মিডিয়েটেড ইমিউনিটি কোনটা? এটা হবে আমার টাইপ 1 ইমিউনিটি, আইজিই মিডিয়েটেড ইমিউনিটি। ওকে, নেক্সট চলো। ফর্মালডিহাইড অ্যান্ড ইথিলিন অক্সাইড আর এক্সাম্পলস অফ। তাহলে ফর্মালডিহাইড এবং ইথিলিন অক্সাইড আমার কিসের এক্সাম্পল? ন্যাচারাল ডিসইনফেক্টেন্ট, সলিড ডিসইনফেক্টেন্ট, কেমিক্যাল গ্যাস ডিসইনফেক্টেন্ট এবং ফিজিক্যাল ডিসইনফেক্টেন্ট। তাহলে অ্যান্সার কি হবে বুঝতেই পারছো, ফর্মালডিহাইডও গ্যাস, ইথিলিন অক্সাইডও গ্যাস, তাহলে এটা হচ্ছে আমার কেমিক্যাল গ্যাস ডিসইনফেক্টেন্ট। ইন্টারফেরন্স আর
ইন্টারফেরন্স কি? অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোটিন, অ্যান্টিভাইরাল প্রোটিন, কমপ্লেক্স প্রোটিন, অ্যান্টিক্লটিং প্রোটিন। ইন্টারফেরন্স বলা হয় অ্যান্টিভাইরাল প্রোটিনকে। অ্যান্টিভাইরাল প্রোটিন হবে রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং টেস্ট ইজ ইউজড টু ডিটেক্ট ডিপ ভেন থ্রম্বোসিস? তাহলে ডিপ ভেন থ্রম্বোসিস ডিটেক্ট করার জন্য কোন টেস্ট করা হয়? ডি ডাইমার টেস্ট, ইমিউনোসরবেন্ট অ্যাসে, এলাইজা টেস্ট, ওয়াইডাল টেস্ট। তাহলে ডিপ ভেন থ্রম্বোসিসের জন্য আমরা কোন টেস্ট করি? অপশন এ ডি ডাইমার টেস্ট হবে রাইট অ্যান্সার। When an antigen is mixed with its corresponding antibody at a suitable pH and the temperature, the antigen-antibody reaction causes clumping of particles together. This reaction is known as, তাহলে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিকে আমরা সুইটেবল পিএইচ এবং টেম্পারেচারে মিক্স করছি এবং তার ফলে কি হচ্ছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে পার্টিকেলস গুলো ক্লাম্প হয়ে যাচ্ছে। এই রিয়াকশনটাকে আমরা কি বলবো? অ্যাগ্লুটিনেশন রিয়াকশন, প্রেসিপিটেশন রিয়াকশন, কমপ্লিমেন্ট ফিক্সেশন, ইমিউনোফ্লুরোএসেন্স। তাহলে যখন জমাট বেঁধে যাচ্ছে বা ক্লাম্পিং হয়ে যাচ্ছে তাহলে সেটা হবে আমার অ্যাগ্লুটিনেশন রিয়াকশন। কোশ্চেনের মধ্যেই কিন্তু অ্যান্সার রয়েছে। ক্লিয়ার? যদি এটা প্রেসিপিটেট করতো তাহলে সেটা প্রেসিপিটেশন রিয়াকশন হতো। নেক্সট, অ্যাসিড ফার্স্ট স্টেনিং ইউজড ইন দ্য আইডেন্টিফিকেশন অফ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলিন ইজ অলসো নোন অ্যাজ। তাহলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলিন আইডেন্টিফিকেশনের জন্য যে আমরা স্টেনটা ইউজ করি সেটা কোন স্টেন? গ্রাম স্টেনিং, অ্যালবার্ট স্টেনিং, জেন নিলসেন স্টেনিং আর জিনসা স্টেনিং। তাহলে কি হবে অ্যান্সার? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আইডেন্টিফাই করার জন্য আমরা জেডেন স্টেন ইউজ করে থাকি, জেন নিলসেন স্টেনিং। নেক্সট, the dye commonly mixed with bacteria in negative staining is, তাহলে নেগেটিভ স্টেনিং এর জন্য আমরা কোন ডাই ইউজ করি? মিথিলিন ব্লু, ইন্ডিয়ান সিল্ক, ক্রিস্টাল ভায়োলেট, নিউট্রাল রেড। মোস্টলি যেটা আমরা নেগেটিভ স্টেনিং এর জন্য ইউজ করি সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইঙ্ক। অপশন ডি হবে রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমার নেগেটিভ স্টেনিং। নেগেটিভ স্টেনিং বলতে আমরা কি বুঝি? নর্মালি যখন আমরা স্টেনিং প্রসেস ইউজ করি সেখানে ব্যাকটেরিয়া গুলো কালারফুল হয়ে যায় এবং সেখান থেকে আমরা ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করতে পারি। কিন্তু নেগেটিভ স্টেনিং এর ক্ষেত্রে কি হয়, ব্যাকটেরিয়াটা থেকে যায় আমার যেরকম কালার সেরকমই, ব্যাকগ্রাউন্ডটা আমাদের কালারফুল হয়ে যায় বা ডার্ক কালার হয়ে যায়, সেখান থেকে আমরা ব্যাকটেরিয়াটাকে আইডেন্টিফাই করতে পারি। এটা হচ্ছে আমার নেগেটিভ স্টেনিং। বুঝতে পারলে? নেক্সট, all of the following antibodies cannot cross the placenta except, তাহলে মানে কোনো অ্যান্টিবডি প্লাসেন্টা ক্রস করতে পারে না, কোনটা ক্রস করতে পারে? এটাই হচ্ছে আমার কোশ্চেন। আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিই। এটার অ্যান্সার জানে না এরকম কেউই নেই। শুধুমাত্র আইজিজি ইমিউনোগ্লোবিউলিনই আমাদের প্লাসেন্টা ক্রস করতে পারে, বাকিগুলো কিন্তু ক্রস করতে পারে না। তাহলে আইজিজি হবে আমার অ্যান্সার। নেক্সট, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। মোস্ট এফেক্টিভ ওয়ে অফ স্টেরিলাইজিং অল গ্লাসওয়্যার ইজ, তাহলে গ্লাসওয়্যার স্টেরিলাইজ করার জন্য আমরা কি ইউজ করে থাকি? ইরেডিয়েশন, অটোক্লেভ, হট এয়ার ওভেন, গ্লুটারালডিহাইড। কি অ্যান্সার হবে তোমরা আমায় এটা কমেন্ট করে জানাবে। আমি কিন্তু অ্যান্সার অলরেডি বলে দিয়েছি। কেমন ছিল আজকের কোশ্চেনগুলো? তোমরা অ্যান্সার করতে পেরেছো? কে কতগুলো অ্যান্সার করলে আমায় কমেন্ট করে জানিও তো। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।